The question number 30, a piece of resistance wire has a resistance 4 ohm, double its length. খুব সোজা অঙ্ক, যে একটা পিস অফ রেজিস্ট্যান্স আছে, তো ফার্স্টে R1 বলে দিয়েছে, দ্যাট ইজ 4 ওহম। তো একটা যদি এরকম লেন্থ থাকে, সো দ্যাট লেন্থ ইজ L আছে, তো আমরা এখানে লিখতে পারি R1 is equal to rho into L by A। তারপর বলে দিয়েছে নাও ইটস ডাবল ইটসেলফ, দ্যাট মিন্স R2 টা কত হবে, দ্যাট মিন্স হিয়ার ইন দিস কেস উই ক্যান রাইট ডাউন হিয়ার ইট উইল বি 4, এটা রো আছে, এটা হবে L by A। সো দ্যাট ইজ মাই ইকুয়েশন নাম্বার 1। এবার যদি রেজিস্ট্যান্সটা কত হবে যখন লেংথটাকে ডাবল করে দেওয়া হয়েছে, দ্যাট মিন্স লেংথ যখন 12 হয়ে গেছে, সো হোয়াট উইল বি দ্য রেজিস্ট্যান্স, সো এট দ্যাট কেস দিস উইল বি ইকুয়েশন নাম্বার 2। তাহলে 1 ডিভাইডেড বাই 2 করে দাও, সো ইউ আর গোইং টু গেট 4 ডিভাইডেড বাই R2, এটা হবে রো ইনটু L বাই A। স্যার তুমি স্ক্রিনে কিছু করছো? স্ক্রিনে দেখতে পাচ্ছিস না? না স্যার, শেয়ার করা হয়নি, সরি। এবার দেখ, সরি সরি, এবার ঠিক আছে? হ্যাঁ স্যার। সো বলবি তো, সো R is equal to 4 ওহম, এটা দিয়ে দিয়েছিল, এখান থেকে তুই এটা পেয়ে গেলি। সেকেন্ড ইকুয়েশন সেটা বানাচ্ছিস, R2 is equal to rho into 12 by, মানে এখানে লিখবি rho into 12 by A, মানে দুটোকে ডিভাইড করে দিচ্ছিস, মানে ইকুয়েশন নাম্বার 1 আর এখানে ইকুয়েশন নাম্বার 2 আছে। সো ইকুয়েশন নাম্বার 1 হচ্ছে এইটা, আর ইকুয়েশন নাম্বার 2 যখন লেংথটা 12 হচ্ছে, সো ইন দ্যাট কেস এটাকে কেটে দিবি, L L কেটে গেল, রো রো কেটে গেল, সো আলটিমেটলি ইট বিকামস হাফ। সো R2 যেটা রেজিস্ট্যান্স যেটা, সেটা হয়ে যাবে 8 ওহম। সো এখানে অপশন A। সো এইভাবে আমরা 13 এর অঙ্কটা করতে পারি। এবার চলে যায় প্রবলেম নাম্বার 14। 14 এ বলছে রেজিস্ট্যান্সেস আছে R1 R2 joined parallel and a current is passed so that the amount of heat produces H1 and H2 রেশিও কত। তো ধরা যাক তোর কাছে দুটো রেজিস্ট্যান্স আছে, সো এরকম ভাবে একটা গেছে, এখান দিয়ে একটা গেছে, এটা একটা গেছে, সো এখান দিয়ে একটা রেজিস্ট্যান্স গেছে, সেটা এরকম ভাবে গেছে, দিস ইজ ওয়ান রেজিস্ট্যান্স, দ্যাট ইজ R1। এখান দিয়ে আরেকটা গেছে, সেটা রেজিস্ট্যান্সটা হচ্ছে R2। তো ওরা যেটা বলেছে R1 R2 প্যারালালে কানেক্টেড সো দ্যাট অ্যামাউন্ট অফ হিট প্রোডিউসড ইজ H1 এন্ড H2, তার মানে ওরা বার করতে বলেছে রেশিও অফ H1 এন্ড H2 এর ভ্যালু কত। তো আমার এই যে দুটো পয়েন্ট আছে, সাপোজ এই দুটো পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স তো বেসিক্যালি সেমই থাকবে দুটোর ক্ষেত্রেই, মানে এটা যদি A হয়, এটা যদি B হয়, তাহলে এখানে আমার আছে VA, এখানে হচ্ছে VB, সো বেসিক্যালি উই ক্যান সে VA মাইনাস VB। এইটার মানে হচ্ছে দুটো পটেনশিয়াল ডিফারেন্স, আমি ধরছি এখান দিয়ে কারেন্ট গেছে I1, এখান দিয়ে কারেন্ট গেছে I2, সো আমি লিখতে পারি I1 ইনটু R1। ঠিক সেমভাবে আরেকটা কারেন্ট লিখতে পারি VA মাইনাস VB ইজ ইকুয়াল টু I2 ইনটু R2। সো দুটো ইকুয়েশন লেখা যায়, কিন্তু আমরা দুটোর মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স, দ্যাট মিন্স ওই দুটো ডিফারেন্স যদি সেম থাকবে, কারণ প্যারালালে আছে, তাই জন্য আমি এটাকে V সে বললাম, মানে এটাকে V ধরলাম, সো এটাকে আমি V সে বলে V ধরে নিচ্ছি। এবার আমি বার করব কি করে, আমার হিটটা বার করতে বলেছে, তো হিটটা বার করার ফান্ডাটা হচ্ছে H1, যেটা প্রথম রেজিস্ট্যান্সটা হিট হবে সেটা হবে I1 স্কয়ার ইনটু R, এটা হচ্ছে হিট প্রোডিউস বাই দ্য ফার্স্ট। তো এটাকে অন্যভাবে লেখা যায়, এটা হচ্ছে হিট অ্যামাউন্ট অফ এনার্জি প্রোডিউসড, সরি হিট এনার্জি ইনটু T। তো টাইমটা সেম থাকছে, তাহলে এটাকে ঘুরিয়ে কিভাবে লেখা যায়, এটাকে ঘুরিয়ে লেখা যায় যে এইটাকে I1 স্কয়ার ইনটু R স্কয়ার বাই R ইনটু T। তো পটেনশিয়াল ডিফারেন্স সেম আছে, এবারে এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি I1 স্কয়ার R স্কয়ার যেটা আছে সেটাকে আমি লিখতে পারি V, তো আই ক্যান রাইট ডাউন V স্কয়ার বাই R1, কারণ এইটার রেজিস্ট্যান্সটা হচ্ছে R1 আছে, তো আমি R1 লিখলাম, এটা H1 করে দিলাম, এটা R1 R1 করছি, এটা R1 করছি, ইনটু T। সো দিস উইল বি মাই ইকুয়েশন নাম্বার 1। তাহলে H2 এর ক্ষেত্রে যেটা হবে সেটা হবে V স্কয়ার বাই R2 ইনটু T। So this will be my equation number 2. তাহলে এইভাবে আমি দুটো ইকুয়েশন পেয়ে যাব। সো আমাকে বলেছে ফাইন্ড আউট দ্য
H1 by H2 দুটোতে যে হিট প্রডিউস হয়েছে তার রেশিও কত হবে, তাহলে সেটা হবে v স্কয়ার ইনটু টি, বিকজ টাইমটা সেম থাকবে, দ্যাট মিন্স r1 v স্কয়ার ইনটু টি বাই r2। তো এটা কেটে গেল, তো এই দুটো রেশিওটা আসবে বেসিক্যালি r2 বাই r1। সো দিস ইজ অপশন এ। সো এইভাবে আমরা 13 এবং 14 অঙ্কটা করে ফেলবো। তোকে বলেছে হোয়াট ইজ দা রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল ভোল্টমিটার। সবসময় জানবি যে কোনো আইডিয়াল ভোল্টমিটারের রেজিস্ট্যান্স সবসময় ইনফিনিটি হয়, যেটা আগের দিন আমরা ডিসকাস করেছি, সেই জন্য এটা হচ্ছে অপশন বি। যে কোনো আইডিয়াল ভোল্টমিটার তুই নে না কেন, তার রেজিস্ট্যান্স যেটা হবে সে দ্যাট রেজিস্ট্যান্স উইল বি অলসো ইকুয়াল টু ইনফিনিটি। সো অলওয়েজ রিমেম্বার দিস থিং দ্যাট আইডিয়াল ভোল্টমিটার, so it has a resistance which is equal to infinity, which is equal to infinity, তো যখনই তুমি কোনো আইডিয়াল ভোল্টমিটার নেবে তার রেজিস্ট্যান্স হচ্ছে ইকুয়াল টু ইনফিনিটি। নাও কামিং ডাউন টু কোয়েশ্চেন নাম্বার 16, বলছে it is possible to measure the passes of 50 electrons per second with a certain sensitive device. This corresponds to a current, কত কারেন্ট কে করেসপন্ড করবে। It is possible to measure the passes of 50 electrons per second, তো মানে তার জন্য is it possible to measure the passes of 50 electrons per second? আচ্ছা, তো একটা ইলেকট্রনের চার্জ যেটা আছে সেই ইলেকট্রনের চার্জ দিয়ে ওটাকে মাল্টিপ্লাই করতে হবে। তো একটা ইলেকট্রনের চার্জ, সাপোজ তুই ধরলি চার্জ অফ অ্যান ইলেকট্রন, চার্জ অফ অ্যান সিঙ্গেল ইলেকট্রন অফ অ্যান ইলেকট্রন ইজ ইকুয়াল টু ই, এত কুলাম। তোদের মনে আছে ইলেকট্রনের চার্জ, তাহলে 50 ইলেকট্রনের চার্জ কত হবে? 50 ইলেকট্রনস চার্জ, so that will be equal to 50 into E, এত কুলাম। তো কারেন্ট যখন বার করে, কারেন্ট বার করার সময় আমরা বার করি Q by T দিয়ে, that is the process by which you can find the current। তাহলে এখানে হচ্ছে 50 into E divided by 1 second, মানে পার সেকেন্ডে যাচ্ছে, so ultimately it comes down to 50 E ampere। এবার ইলেকট্রনের যে চার্জটা আছে সেই চার্জটা তুই যদি বসিয়ে দিস তাহলে তুই এখানে ভ্যালুটা পেয়ে যাবি। ক্লিয়ার? সো বেসিক্যালি তোকে এইটা দিয়ে ফান্ডা দিয়ে বোঝাতে হয়, এটা এই অ্যাকচুয়ালি ফান্ডাটা হচ্ছে যে কোনো কারেন্ট বার করার জন্য যে ফান্ডা লাগে সেটা হচ্ছে N into E by T। দিস ইজ দ্য ফর্মুলা উই ক্যান ইউজ। N টা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস। E যেটা আছে সেটা হচ্ছে চার্জ অফ অ্যান ইলেকট্রন, চার্জ অফ অ্যান ইলেকট্রন। আর টি যেটা আছে সেটা হচ্ছে টাইম টেকেন। এই ফর্মুলাটাই আমরা ইউজ করি সেটা কারেন্ট বার করার জন্য। তো এখানে আমরা সেটাই করেছি। এই পার্টিকুলার ক্ষেত্রে এই যে 50টা আছে এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, ইটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, আর 1টা হচ্ছে টি মানে টাইমস ইন সেকেন্ড। তো এটা হয়ে যাবে 50 ইনটু ই। এবার 50 ইনটু ই মানে এই পার্টিকুলার ক্ষেত্রে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমরা পুট করলে ওই ভ্যালুটা পেয়ে যাব, মানে ইলেকট্রনের যে পার্ট চার্জের যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমরা পুট করলে পেয়ে যাব। সো ইট কাম ডাউন টু রাফলি 50 আছে, সো ইট ইলেকট্রনের যে চার্জ আছে সেই চার্জটা দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করি, সো ইট কাম ডাউন টু अराउंड 18 into 10 to the power minus 8 ampere। সো ইট কাম ডাউন টু রাফলি দিস। ইলেকট্রনের চার্জ মনে আছে তো? কিরে সোম, একটা ইলেকট্রনের চার্জ মনে আছে তো? চার্জ অফ এন ইলেকট্রন মনে আছে তো? 1.6093 into 10 to the power minus 16, এটা মনে আছে তো? ওই ভ্যালুটা বসিয়ে দিবি, ভ্যালুটা বসিয়ে দিবি বই, যে কোনো বইতে চার্জ অফ এন ইলেকট্রনটা দেখে নিবি, স্ট্যান্ডার্ড বইতে থাকবে যে একটা ইলেকট্রনের চার্জ কত কুলম হয়, সেই ভ্যালুটা বসিয়ে দিবি, বসিয়ে দিয়ে 50 দিয়ে মাল্টিপ্লাই করবি, সো ইউ আর গোইং টু গেট দিস অ্যাম্পিয়ার। এটা কথা বোঝা গেছে? হ্যাঁ স্যার। চার্জ অফ ইলেকট্রন ভুলে যাবে না, চার্জ অফ ইলেকট্রনটা যে কোনো বইতে দেওয়া থাকে সেটা দেখে নেবে, এই ভ্যালুটা বসিয়ে দেবে তাহলেই পেয়ে যাবে। So here the option which is coming, that is option A.
জাস্ট চার্জ অফ এন ইলেকট্রন দিয়ে মাল্টিপ্লাই করব। Now it is given an electric bulb rated 60 watt 220 volt, the resistance of the bulb 17 নম্বর বলছে একটা ইলেকট্রিক বাল্ব, সেটার ওয়াটেজ বলেছে 60 ওয়াট, আর এটার ভোল্টেজ বলেছে 220 ভোল্ট। সো ওরা বার করতে বলেছে রেজিস্ট্যান্স অফ দ্য বাল্ব কত, হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য বাল্ব, দ্যাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। তো ওয়াট মানে হচ্ছে কি, এই জিনিসটা মানে হচ্ছে আমরা জানি দ্যাট ইজ ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর। সো এটাকে অন্যভাবে লেখা যায় আই স্কোয়ার ইন্টু আর ডিভাইডেড বাই আর। That means we can write down it is I square into R square by R. তাহলে আমরা জানি এখানে V is equal to I into R। তো এই যে ভ্যালুটা V এর ভ্যালুটা, এই V এর ভ্যালুটা তুমি এখানে পুট করো। সো এটা হয়ে যাবে I R এর হোল স্কয়ার, দ্যাট মিন্স I into R এর হোল স্কয়ার ডিভাইডেড বাই R। সো আলটিমেটলি ইট কাম ডাউনস টু V square by R। সো 60 এর ভ্যালু তুমি পেয়ে গেলে। এবার এটা হচ্ছে 220 ভোল্ট আছে, তাহলে এই 220 ভোল্টের ভ্যালুটা এনে তুমি এখানে পুট করো। So you are going to get the resistance, that is 220 into 220 divided by 60. So এটা দিয়ে এটা কেটে দিলে, এখান দিয়ে এটা কেটে দিলে 11, এটা 3 হয়ে গেল। So ultimately it comes down to 220 into 11 divided by 3 এত ওহম। এবার এটা যত আসে সেটা দেখে নেবে, এটা রাফলি তোমার কত আসবে আমি বলছি। 17 এরটা যদি মনে হচ্ছে তোমার অপশন সি এর দিকে যাচ্ছে, দ্যাট মিন্স 807 ভোল্ট মতো আসছে রাফলি। কারণ 22 ইন্টু 11 এটা করলে হয় 2, এটা 2, এখানে আসছে 2, এখান থেকে করলে 2, সো ইট কাম ডাউনস টু 242 and then 0, 2420। সো ইট কাম ডাউনস টু 2420 ডিভাইডেড বাই 3, তার মানে তোমার 800 মানে 806.3 আসছে। সো রাফলি ইউ ক্যান সে this is approximately equal to 807 ohm. So ultimately it comes down to option C. So this is the way you can solve it. আচ্ছা, এবার ম্যাগনেটিক ফিল্ডের উপর কিছু ছিল প্রবলেমস, তোমরা এটা হয়তো টাচ করোনি ম্যাগনেটিক ফিল্ডটা, আমি যখন ম্যাগনেটিক ফিল্ড করাবো তখন করিয়ে দেবো। সো এই জন্য এই কোশ্চেন আমি এই কারণে দিয়েছিলাম যে ম্যাগনেটিক ফিল্ডে তোমাদের হয়তো জানা আছে কিনা, সেই জন্য আমি দিয়েছিলাম কয়েকটা কোয়েশ্চেন্স। বাট আমি 20 কোয়েশ্চেন্সটা জাস্ট দেখিয়ে দিচ্ছি, আমি জানি না স্কুলে করিয়েছে কিনা তোমাদের ম্যাগনেটিক ফিল্ড। আমি এখানে যখন করাবো তখন স্টার্ট করে বলে দেবো যে ম্যাগনেটিক ফিল্ডের একটাই আমি এমসিকিউ থেকে দেখাচ্ছি 20টা, যে রেডিয়াস অফ কার্ভেচার অফ পাথ অফ এ চার্জ পার্টিকেল ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা, বলেছে কিসের। এবার একটা জিনিস জানবে যে কি হয়, ফান্ডাটা এরকম, ম্যাগনেটিক ফিল্ডের ফান্ডাটা এরকম হয় যে ধরা যাক তোমার এইটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস আছে, আর এখানে আমি একটা ড্র করছি দ্যাট ইজ জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিস মানে যেটা 3 ডাইমেনশনাল অ্যাক্সিস। সো দিস ইজ ইওর এক্স অ্যাক্সিস, সো দিস বিকাম ইওর এক্স অ্যাক্সিস, দিস বিকাম ইওর ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস হলো, আর এই অ্যাক্সিসটা হচ্ছে জেড অ্যাক্সিস। এই পয়েন্টটা হচ্ছে 0 0। এখন একটা পার্টিকেল বলছে, একটা পার্টিকেল যদি ঢোকে, নরমালি কি হয় যখন একটা এই পার্টিকুলার ডিরেকশনে আমার বিটা থাকে, বিটা মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এইটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড। এবার মজাটা হচ্ছে এখান দিয়ে ধরা যাক একটা চার্জ পার্টিকেল এন্ট্রি নিচ্ছে। So if I consider this particular charge particle আছে, এই চার্জ পার্টিকেলটা এরকম ভাবে এন্ট্রি নিচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। আর সবসময় জানবে ম্যাগনেটিক ফিল্ডে যদি ক্রস সাইন থাকে তার মানে হচ্ছে মুভিং ইনসাইড, এটার মানে হচ্ছে মুভিং ইনসাইড। আর যদি ডট সাইন থাকে তার মানে হচ্ছে মুভিং আউটসাইড, মানে এটা বেরিয়ে আসছে। এই যে মুভিং ইনসাইড কথাটা বলছে মানে এটা জেড অ্যাক্সিসে ভিতরের দিকে দিচ্ছে। ধরো এইটা জেড অ্যাক্সিস আছে, এটা নেগেটিভ সাইড,
আর এইটা হচ্ছে জেড অ্যাক্সিস এর পজিটিভ সাইড, মানে বেরিয়ে আসছে। এটা যখন আমরা ক্রস সাইন দিচ্ছি তার মানে আমরা এইটাকে মেন করছি, মানে ভিতরে ঢুকছে। আর যখন ডট সাইন দিচ্ছি তার মানে এরকম। তো আমাকে কেউ যদি বলে, কথার কথা আমি বলছি, সাপোজ আমি দিচ্ছি কারেন্ট, দিয়ে আমি দিলাম ক্রস সাইন, তার মানে বুঝতে হবে কারেন্টটা জেড অ্যাক্সিস বরাবর ভিতরের দিকে যাচ্ছে। আর আমি যদি কারেন্ট এরকম লিখে তার পাশে একটা ডট সাইন দিই, তার মানে বুঝতে হবে কারেন্টটা ভেতর থেকে বাইরের দিকে আসছে। এই হচ্ছে জিনিসটাকে আইডেন্টিফাই করার ডিফারেন্স। ডট এবং ক্রসের এইটা হচ্ছে ডিফারেন্সটা। তো এই যে চার্জ পার্টিকেলটা এদিকে আসছে, এবার এই চার্জ পার্টিকেলটা যখন ম্যাগনেটিক ফিল্ডে ঢুকছে, ধরা যাক আমি এখানে একটা ক্রস সাইন দিয়ে দিচ্ছি। এই ক্রস সাইনটা মানে হচ্ছে বেসিক্যালি, আচ্ছা ক্রস সাইন আমি এদিকে কেন দিচ্ছি, আমি এখানে কিছুই দিচ্ছি না, আমি জাস্ট তিনটে অ্যাক্সিস ড্র করেছি। সো ইন দ্যাট পার্টিকুলার কেস, এই যে 0 0 তুমি যেটা দেখছো, সো এই পার্টিকুলার পোর্শনে যখন তুমি 0 0টা দেখছো, এটা নেগেটিভ সাইন আছে, এটা পজিটিভ সাইন আছে। এবার তুমি ভালো করে খেয়াল করে দেখো, ইন দিস পার্টিকুলার কেস, সাপোজ তোমার কাছে মানে রেডিয়াস অফ দ্য কার্ভেচার তুমি এটা বার করতে বলেছো, তাহলে এটা কার সাথে সবসময় জানতে, এই যে চার্জ পার্টিকেলটা যখন ম্যাগনেটিক ফিল্ডে ঢোকে, তখন এটা ঢোকার পর কি হয় না, এটা একটা লুপ ফর্মে, মানে এরকম ভাবে এটা অ্যাকচুয়ালি প্রসিড করতে থাকে। অর্থাৎ এই যে বি এর যে ডাইরেকশন আছে, সেই ডাইরেকশনে চার্জ পার্টিকেলটা এরকম ভাবে প্রসিড করতে থাকে, এবং এই পার্টিকেলটার এই পাথটাকে বলে হেলিক্যাল পাথ। তাহলে এটা কি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি তুমি যদি খেয়াল করে দেখো, এটা এরকম ভাবে সার্কুলার পথে পার্টিকেলটা মুভ করবে। তার মানে এই পার্টিকেলটা এরকম ভাবে একটা, তারপরে এরকম ভাবে তার পাশে আর একটা, তারপরে এরকম ভাবে তার পাশে আর একটা, তারপরে এরকম ভাবে তার পাশে আর একটা। সো দিস আর দ্য ওয়েজ, তারপরে এরকম ভাবে তার পাশে আর একটা। সো দিস আর দ্য ওয়েজ অ্যাকচুয়ালি দ্য পার্টিকেল উইল মুভস ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন। ধরা যাক এখান থেকে পার্টিকেলটা এরকম ভাবে এসে এরকম ভাবে ঢুকলো, ঢোকার পর এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, এটা এই সাইডে, এটা এইদিকে, তারপর এটা এই সাইডে, হ্যাঁ এরকম ভাবে এটা এইদিকে, তারপর এটা এই সাইডে। সো দিস আর দ্য ওয়েজ ইট ইজ মুভিং লাইক দিস। এইভাবে এটা মুভ করছে, করতে করতে এটা ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করছে পার্টিকেলটা। তো যখন মুভ করে, তখন এইটা তো আমার প্রত্যেকটা সেন্টার, তখন কি হয়, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে এবং সেইটাকে ব্যালেন্স করে। আমার যখন নিয়ম হচ্ছে যে আমার যে ফোর্সটা কাজ করছে ম্যাগনেটিক ফিল্ডে ঢোকার জন্য, সেইটা হচ্ছে, সেই ফোর্সটাকে বলা হয়, এই একটা ফোর্স হচ্ছে এফবি, এই এফবি ফোর্সটাকে বলে ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড। এগুলো আমি পড়াবো সব, চিন্তা নেই, ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড, এগুলো ফাউন্ডেশন কোর্সে সব আছে। সো ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড কথাটার মানে হচ্ছে এইটাকে ডিনোট করায় কিউ ইন্টু বি ইন্টু ভি। আর এইখানে সাইন থিটা থাকে ঠিকই, কিন্তু এই সাইন থিটাতে এই থিটাটা 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি মানে হচ্ছে আমার ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকেল বি এর সাথে যে অ্যাঙ্গেলটা করে, অর্থাৎ বি আর ভি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা হয়, সেই থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন, দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন বি এন্ড ভি। তো এক্ষেত্রে থিটাটা 90 ডিগ্রি হয়। যদি থিটা 90 ডিগ্রি হয়, তাহলে আমরা ট্রিগোনোমেট্রি থেকে জানি সাইন 90 ডিগ্রির ভ্যালু, সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাই জন্য এই ভ্যালুটা হয়ে যায় কিউ বি ভি ইনটু সাইন অফ 90 ডিগ্রি। সো উই ক্যান সে দিস ইজ ইকুয়াল টু কিউ বি ভি। এইটা আসে। এবার এই যে কিউ বি ভি ভ্যালুটা পেলে, এখানে কিউটা হচ্ছে চার্জ, বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর ভিটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকেল। তাহলে কিউটা হচ্ছে যে চার্জ পার্টিকেলটা ঢুকছে, মানে এইটা চার্জ, এই যেটা ঢুকছে সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, হোয়াটএভার ইট ইজ। বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, যেটা আমরা দেখিয়েছি এই ডাইরেকশনে। সো দিস ইজ বেসিক্যালি দ্য ম্যাগনেটিক ফিল্ড হুইচ উই হ্যাভ শোন ওভার হিয়ার, মানে এই সাইডে এই জিনিসটা, এইটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড। আর ভিটা যেটা, সেটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকেল, মানে যে ভেলোসিটিতে চার্জ পার্টিকেলটা এই এখান থেকে অরিজিন থেকে ভিতরে ঢুকলো, মানে এই যে এটা ঘুরছে এরকম ভাবে, এরকম ভাবে, এরকম ভাবে ঘুরতে ঘুরতে সামনের দিকে যাচ্ছে, যেটা আমরা এখানটা দেখিয়েছি এই প্রসেসটা। সো এখানে ভেলোসিটি একটা আছে, সেই ভেলোসিটিটা হচ্ছে এটা। তাহলে আমরা লিখতে পারি কিউ বি ভি সাইন 90
and that is equal to mv square by r, মানে সেন্ট্রিপিটাল ফোর্সটার সাথে আমরা ব্যালেন্স করাচ্ছি, অর্থাৎ এইটা যে রেডিয়াস আছে সেই রেডিয়াসটাকে বলে r। তাহলে mv স্কয়ার বাই r মানে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, তাহলে একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই r, সেই ফোর্সটাকে ব্যালেন্স করছে এই ফোর্সটা যেটা হচ্ছে ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড, যেটা কিনা qvb। এবার দুটোকে যদি ইকুয়েট করা যায় তাহলে আমি দেখবো এখানে v এর সাথে একটা v কেটে গেল এবং r এর যে ভ্যালুটা আসবে সেই r এর ভ্যালুটা আসবে m ইনটু v ডিভাইডেড বাই এখানে qb আছে, qb টা নিচে চলে এলো, সো আলটিমেটলি ইট বিকামস দিস ওয়ান। তাহলে তুমি লিখতে পারো m ইনটু v ডিভাইডেড বাই q ইনটু b, and that is the radius of curvature। ওরা কোশ্চেনটা দিয়েছে চার্জ অফ আ পার্টিকেল, মানে ম্যাগনেটিক ফিল্ডে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কার সাথে হবে চার্জ অফ এ পার্টিকেল, রেডিয়াস অফ কার্ভেচারটা কার সাথে, তো চার্জ অফ এ পার্টিকেল এটা বলেছে মানে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে ডিরেক্টলি প্রপোর্শনাল কার সাথে হচ্ছে, তাহলে রেডিয়াস অফ দ্য পার্টিকেল আমরা দেখছি এখানে ইনভার্সলি প্রপোর্শনাল টু q, radius of the particle is inversely proportional to b, radius of the particle is inverse r এর সাথে b inversely proportional, r এর সাথে directly proportional হচ্ছে v। সো তুমি এখানে বলবে b এবং মোমেন্টাম, অলসো মোমেন্টাম, কারণ mv মানে মোমেন্টাম ডিনোট করছে, সো radius of the particle is directly proportional to mv, মানে that is the momentum। So you can say here the option is option b। তো যখনই একটা চার্জ পার্টিকেল কোন ম্যাগনেটিক ফিল্ডে ঢোকে তার দুটো ইকুয়েশন কাজ করে, একটা ইকুয়েশন হচ্ছে mv স্কয়ার বাই r, সেটা কি করে আসে, বিকজ চার্জ পার্টিকেলটা ঢোকার পর কি হয়, দু রকম ফোর্স কাজ করে ওর মধ্যে, একটা হচ্ছে ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড, সেটা সব সময় কি হচ্ছে নিচ থেকে উপর দিকে পার্টিকেলটাকে ঠেলে, সেই ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হয় সেটাও দেখাচ্ছি, এটা আমি ডিটেইলসে পরে পড়িয়ে দেবো। সেই ফোর্সের ডিরেকশন গুলো হয় এই দিকে, মানে নিচ থেকে পার্টিকেলটাকে উপরের দিকে ঠেলছে, সো দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। কেন হয় এই ডিরেকশন, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ, সবকিছু বলে দেবো। এইটা হচ্ছে ডিরেকশন অফ দ্য ফোর্স। আর পার্টিকেলটা যখন ঘুরতে থাকছে, মানে whenever this particular particle is started to move like this, that means whenever this particle is rotating like this, এই যে এইভাবে পার্টিকেলটা ঘুরছে, তখন একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে যেটা সেন্টারের দিকে, মানে পার্টিকেলটা যখন এরকম ঘুরছে, ঘুরতে ঘুরতে সামনের দিকে এগোচ্ছে, তো সেন্টারের দিকে একটা ফোর্স কাজ করে অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার, তো নিচ থেকে একটা ফোর্স কাজ করে আর টুয়ার্ডস দ্য সেন্টার সেন্ট্রিপিটাল একটা ফোর্স কাজ, সেটা হচ্ছে mv স্কয়ার বাই r। তো এই mv স্কয়ার বাই r আর qvb sin থিটা মানে sin 90 ডিগ্রি, এই দুটো ফোর্স সেম, এই ফোর্সটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স আর এই ফোর্সটা হচ্ছে ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড, দুটো ফিল্ড সেম, মানে দুটো ফোর্স একে অন্যকে ব্যালেন্স করে। তাহলে আমরা এই ইকুয়েশনটা পাই, সেখান থেকে sin 90 এর ভ্যালু 1, তো একটা v এর সাথে এই v টা যদি আমি কেটে দিই তাহলে আমি পাবো mv বাই qb is equal to r, তার মানে r হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য চার্জ অফ দ্য পার্টিকেল, r is inversely proportional to the magnetic field, যেটা আমরা এখানে দেখিয়েছি, বাট মোমেন্টামের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, সো r is directly proportional to the momentum। তো এটা হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট। সো এইভাবে আমরা ওই পোরশনটা করে দেব। So now take a look over these things. Now take a look over these things. এই হয়ে গেল তোমাদের অবজেক্টিভ দেখানো মোটামুটি, বাকিগুলো আমি যখন পড়াবো আরেকবার তখন দেখিয়ে দেবো। এবার এই টাইপের একটা অঙ্ক আমি সাবজেক্টিভ থেকে দেখাচ্ছি, কারণ এই সাবজেক্টিভ আমি ভেজলে এই অঙ্কগুলো কয়েকজন করতে পারবে, তো একজন পেরেছো কয়েকজন পারোনি পরীক্ষাতে। ধরো সাবজেক্টিভ পেপারটা এবার খোলো, সাবজেক্টিভ পেপারটা দেখো, কোয়েশ্চেনে যে যে অঙ্কগুলো আছে সেগুলো একবার দেখো। সো শর্ট সার্কিট, হ্যাঁ ঠিকঠাকই লিখেছো, শর্ট সার্কিটে কোনো অসুবিধা নেই। শর্ট সার্কিটে যেটা লিখেছো, শর্ট সার্কিট মানে বেসিক্যালি ইটস এ সেফ ফেনোমেনা, মানে there is no current is passing through the region of the circuit. So whenever we are talking about the question number 3, subjective question number 3 নম্বরে ছিল what is short circuiting and what is the possible cause। তার মধ্যে মেইন যেটা শর্ট সার্কিটের রিজন হচ্ছে যে absence of current, that means there is a absence of current in that particular portion, in that particular portion.
অফ দ্য সার্কিট। এটার আমি মডেল কোয়েশ্চেন পেপার কি হতে পারে সেটা একটা বানিয়ে পাঠিয়ে দিয়েছি, ওটা দেখলেই বুঝে যাবে। সো যখন আমরা লাইভ এবং নিউট্রাল ওয়্যার থাকে সেটা দেখে দেবে। শর্ট সার্কিট মিন্স মানে দুটো ওয়্যার আছে, লাইভ এন্ড নিউট্রাল অফ দ্য ডোমেস্টিক ইলেকট্রিক্যাল সার্কিট হ্যাভ দ্য ইন কন্ট্যাক্ট, মানে ডোমেস্টিক ইলেকট্রিক্যাল সার্কিটে তিনটে ওয়্যার থাকে, তার মধ্যে যেটা লাইভ ওয়্যার আছে আর নিউট্রাল ওয়্যার আছে। এই লাইভ এবং নিউট্রাল ওয়্যার এই দুটো যখন কন্ট্যাক্টে চলে আসে তখন ডোমেস্টিক সার্কিটে অ্যাকচুয়ালি শর্ট সার্কিটটা হয়। সো দিস ইজ when this live wire and neutral wire, these two are in contact, live wire and neutral wire, when these are in contact তখন শর্ট সার্কিটটা হয়। এবার কি কারণে হয় সেটা হচ্ছে একটা ফল্ট ইন অ্যাপ্লিকেশনস এর জন্য হতে পারে, যেটা আমরা লিখে দিয়েছি ফল্ট ইন অ্যাপ্লিকেশনস। আর আরেকটা কারণে হতে পারে, এটার অ্যান্সার আমি পাঠিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে ওইটার যে মেল্টিং পয়েন্টটা অ্যাকচুয়ালি খুব হাই থাকা দরকার, কিন্তু কোনো যদি ওখানে যে ইনসুলেশনটা আছে সেই ইনসুলেশনটা যদি ড্যামেজড হয়ে যায়, মানে যে ওয়্যার আছে তার মেল্টিং পয়েন্টটা যেটা থাকে সেই পার্টিকুলার ক্ষেত্রে ওখানে একটা ইনসুলেটর ইউজ করা, সেই ইনসুলেশনটা যদি ড্যামেজড হয়ে যায় তাহলে হতে পারে। আর একটা হচ্ছে ফল্ট ইন দ্য অ্যাপ্লিকেশনস এর জন্য হতে পারে। সো ইফ দেয়ার ইজ এ ফল্ট ইন দ্য অ্যাপ্লায়েন্সেস সেই কারণেও এটা হতে পারে। সো দিস আর দ্য টু কজেস। নেক্সট আসো, আমি মেনলি প্রবলেমস গুলোতে দেখাচ্ছি যে প্রবলেমস গুলো ভুল হয়েছে, মানে ঠিক হওয়া উচিত ছিল। সেটা হচ্ছে 5 নম্বরের প্রবলেমসটা দেখো। 5 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য পাওয়ার ডিসিপেটেড ইন 4 ওহম লাইট বাল্ব কানেক্টেড টু 12 ভোল্ট ব্যাটারি। তার মানে আমার একটা ব্যাটারি আছে, সেই ব্যাটারির ইএমএফ টা বলছে 12 ভোল্ট। দিস ইজ 12 ভোল্ট ব্যাটারি and this battery is connected to a bulb, ধরা যাক একটা বাল্ব আছে, and that bulb is basically it has a 4 ohm resistance, মানে এই বাল্বটার রেজিস্ট্যান্স হচ্ছে 4 ohm। তোরা বার করতে বলেছে what is the power dissipated in 4 ohm bulb, এই কথাতে পাওয়ার কতটা ডিসিপেটেড হবে। সো পাওয়ার ডিসিপেটেড এর ফর্মুলাটা হচ্ছে v স্কয়ার বাই r। সো এখানে v স্কয়ার মানে হচ্ছে 12 into 12 ডিভাইডেড বাই r। সো এখান দিয়ে কেটে দিলে 3, সো ইট কাম ডাউন টু 36 ওয়াট। সো এক নম্বরের অ্যানসার তুমি পেয়ে বলছে হোয়াট ইজ দ্য পাওয়ার ডিসিপেটেড ইন এ 2 ওহম লাইট বাল্ব কানেক্টেড টু দ্য সেম ব্যাটারি। তো এবার বলেছে যে যদি আমরা 2 ওহম বাল্বকে ওটার সাথে জয়েন করি তাহলে এখানে আমরা প্রথমটার জন্য বলে দিয়েছে পাওয়ার কত, তাহলে পরেরটায় পাওয়ার কত হবে। সিম্পলি এটা হচ্ছে 4 ওহম বাল্বের জন্য। সো এটাকে চেঞ্জ করে দিয়ে, এই বাল্বটাকে যদি চেঞ্জ করে দিয়ে এটাকে যদি 2 ওহম রেজিস্ট্যান্সের একটা বাল্ব বসানো হয় তাহলে পাওয়ারটা কত হবে না, সেক্ষেত্রে এটা হয়ে যাবে v স্কয়ার বাই r, কারণ vটা একই থাকবে। সো 12 into 12 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্সটা হয়ে যাবে 2 ওহম, তাহলে এটা দিয়ে এটা কাটলে এটা 6, সো ইট কাম ডাউনস টু 72 ওয়াট। সো ইট উইল বিকাম 72 ওয়াট। সো দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দিস থিংস। নেক্সট কাম ডাউনস টু 6 নম্বর। 6 নম্বরে কি বলছে দেখো, নাম্বার 6 হচ্ছে a piece of wire of resistance R is cut into 5 equal parts, মানে একটা পিস অফ ওয়্যার আছে, রেজিস্ট্যান্স R আছে, সাপোজ এটা একটা রেজিস্ট্যান্স R আছে। এবার এটাকে কাট করছে 5 ইকুয়াল পার্টস, তাহলে আমার কি হবে যদি এটাকে জয়েন করি আবার ফিরে পাবো, মানে এক একটা পার্টস, ইচ পার্ট, so each part a resistance হওয়া উচিত R by 5. Now what exactly they have mentioned that it is equivalent resistance of these combinations is R dash, then find out the ratio of R is to R dash. So R, these are the part connected in parallel, তার মানে এটাকে এবার প্যারালালে জয়েন করলো, তার মানে আমার নতুন যে রেজিস্ট্যান্সটা হচ্ছে সেটা R dash, আর সেটা হয়ে যাবে 1 by R by 5 plus 1 by R by 5, কারণ প্যারালালে জয়েন করেছে, অর্থাৎ এইটাকে কেটে ধরো আমি একটা রেজিস্ট্যান্স পেয়েছি, সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে এরকম, এটার ভ্যালু হচ্ছে R by 5। তো এটাকে আবার যদি আমি প্যারালালে জয়েন করি দ্যাট মিন্স এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা,
এরকম একটা, এই হয়ে গেল আমার সিনারিওটা। এখানে একটা সেল আছে, কথার কথা বলছি। সো এই প্রত্যেকটা হচ্ছে r বাই 5 করে, দ্যাট মিন্স দিস ইজ r বাই 5, দিস ইজ r বাই 5, দিস ইজ অলসো r বাই 5, দিস ইজ অলসো r বাই 5। তো এটাকে যদি আমি জয়েন করি তাহলে আমার কত আসবে? সো দিস কাম ডাউনস টু r বাই 5 প্লাস দিস কাম ডাউনস টু 1 বাই r বাই 5, দিস কাম ডাউনস টু প্লাস 1 বাই r বাই 5। তো আলটিমেটলি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা পার্ট ছিল, তাহলে মানে উপরে 5 গুলো হয়ে যাবে, তার মানে 5 ইনটু 5 বাই r, সো 1 বাই r ড্যাশ। সো r ড্যাশের ভ্যালুটা তার মানে এসে যাবে r বাই 25। সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমাকে বার করতে বলেছে দুটো রেজিস্ট্যান্স, মানে r বাই r ড্যাশ কত। সো r বাই r ড্যাশ ইজি এসে যাবে, r বাই r ড্যাশ ইজ ইকুয়াল টু 25 বাই 1। সো দিস ইজ দ্য অ্যান্সার। এটা কথা বোঝা গেল? স্যার সব এটা করতে পারিস নাকি কি একটা করতে পারিনি, মানে করতে গিয়ে গন্ডগোল করে ফেলেছে, এটা ওটার সাথে মিলিয়ে গুছিয়ে দিয়েছি। সো এটা একদম সিম্পল ছিল প্রবলেম। ইয়েস স্যার। চলো প্রবলেম নাম্বার 7। প্রবলেম নাম্বার 7 এ একই টাইপের অঙ্ক দিয়েছিলাম, মানে সাবজেক্টিভ আমি বলছি। বলছে এ ওয়্যার অফ ইউনিফর্ম ক্রস সেকশন এরিয়া লেংথ এল, রেজিস্ট্যান্স হচ্ছে 16 ওহম। তার মানে এরকম একটা ওয়্যার আছে, দিস হ্যাজ আ লেংথ এল, সরি so this particular wire, question number 7, this is a wire and this particular wire has a length L and this has a resistance which is given over here 16 ohm. It is cut into 4 equal parts and each part is stretched uniformly to length L, মানে এটাকে চারটে ভাগে ভাগ করা হয়েছে, তার মানে এক একটা রেজিস্ট্যান্স কি হবে, মানে 4 ইকুয়াল পার্টস এ ডিভাইড করা হয়েছে, 4 ইকুয়াল পার্টস। তো যদি 4 ইকুয়াল পার্টস এ ডিভাইড করা ইনটু 4 ইকুয়াল পার্টস, তার মানে এক একটা লেংথ কত হবে, L বাই 4। তো প্রত্যেকটা লেংথ যার দাঁড়াচ্ছে L বাই 4। এবার ওরা বলেছে each part is stretched uniformly to length L and all the 4 stretched parts are connected in parallel। তো তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এবার এই লেংথ গুলোকে বাড়িয়ে এটাকে L করা হয়েছে প্রত্যেকটাকে, এবং সবগুলোকে সব প্যারালালি জয়েন করানো হয়েছে। বলছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ম্যাক্সিমাম টু মিনিমাম রেজিস্ট্যান্স কত হবে, এই মানে বলছে ক্যালকুলেট দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ দিস কম্বিনেশন। তো ফার্স্টে আমার L লেংথ ছিল, সেখান থেকে প্রত্যেকটা পার্টকে L বাই 4 করা হলো। এবার L বাই 4টাকে আবার বড় করে টেনে প্রত্যেকটাকে L করা হয়েছে, তার মানে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা যাচ্ছে, আমি যদি সেটাকে R ড্যাশ ধরি, তাহলে এই লেংথ গুলো হয়ে যাবে 1 বাই, মানে লেংথের সাথে R টা ডাইরেক্টলি প্রপোর্শনাল, সো উই ক্যান সে দিস থিংস ইট উইল বি 1 বাই R। কারণ যখন লেংথটা L বাই 4 ছিল সেটাকে স্ট্রেচ করে L করা হলো, তখন আমার রেজিস্ট্যান্সটা ওইটাই চলে যাবে, মানে 16 ওহম। তাহলে এটা 1 বাই R প্লাস 1 বাই R প্লাস 1 বাই R। কারণ আমার এটার জন্য রেজিস্ট্যান্স আসছে R, তাহলে আমার লেংথ অ্যাকচুয়ালি যখন চারটে ইকুয়াল পার্টস এ কাটা হয়েছিল তার জন্য লেংথ হয়েছিল L বাই 4, সেটাকে আমি স্ট্রেচ করলাম, স্ট্রেচ করে L লেংথ করলাম। তো L লেংথ করা মানে আমরা জানি R ইজ ইকুয়াল টু রো ইনটু L বাই A, তাহলে R এর সাথে L টা ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে আমরা ইজিলি বলতে পারি যে এইখানে L এর জায়গায় R এভাবে লিখতে পারি। সো উই ক্যান রাইট ডাউন 4 বাই R দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই R ইকুইভ্যালেন্ট। সো এখানে R ইকুইভ্যালেন্ট বাই দিস যেটা আসবে সেটা হচ্ছে R বাই 4, এটা আসবে। সো দিস উড কাম, এই জিনিসটা এসে গেল। এবার যখনই তুমি এটা পেয়ে গেলে সঙ্গে সঙ্গে তুমি বলতে পারলে যে তোমার যে টোটাল R ইকুইভ্যালেন্ট, সেই ইকুইভ্যালেন্টটা, তার মানে এখানে টোটাল রেজিস্ট্যান্সটা যেটা সেটা কত দাঁড়াচ্ছে, তুমি সেটা কি করে বার করবে। এবার মজাটা হচ্ছে যেটা, সেটা আমার এইখানে একটা গন্ডগোল যেটা করেছে অনেকে, স্যার এটা কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে হবে না। কেন হবে না সেটাও বলে দিই, কেন হবে না। এর কারণটা হচ্ছে যে স্যার এটা R বাই 4 আসবে না, তার কারণটা হচ্ছে, এটাই হচ্ছে মজা স্যার, এখানে যে R ইকুইভ্যালেন্ট যেটা আসবে সেটা কত আসবে, সেটা হচ্ছে 1 বাই 64 আসবে। বিকজ আপনার এখানে
কেটেছিলেন যখন যখন আপনি কেটেছিলেন L/4 L/4 এই পার্টিকুলার পোর্শন করে, মানে একটা লেংথ হচ্ছে L/4 আর একটা লেংথ হচ্ছে L/4 আর একটা লেংথ L/4 আর একটা লেংথ L/4, সো এইভাবে আপনি কেটেছিলেন। এবার এটাকে কি করেছেন, প্রত্যেকটা যে রেজিস্ট্যান্স অফ ইচ পার্ট বিফোর স্ট্রেচিং, স্ট্রেচ করার আগে এইটার যে রেজিস্ট্যান্সটা ছিল সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে 4 ওহম। তাহলে এটা রেজিস্ট্যান্স 4 ওহম, এটা রেজিস্ট্যান্স 4 ওহম, এটা রেজিস্ট্যান্স 4 ওহম। এবার আপনি কি করলেন না, এইটাকে 4 টাইমস স্ট্রেচ করেছেন, 4 টাইমস। তো যখন আপনি এটাকে 4 টাইমস লেংথটাকে স্ট্রেচ করলেন, কারণ এটা লেংথ গুলো কি করলেন না আপনি ট্রান্সফার করলেন, প্রত্যেকটা যে লেংথ ছিল সেটাকে ট্রান্সফার করলেন এলটাকে এখানে, এই লেংথটাকে ট্রান্সফার করলেন এখানে, এই লেংথটাকে ট্রান্সফার করলেন এলে, আর এই লেংথটাকে ট্রান্সফার করলেন এলে। স্ট্রেচ করে আপনি L/4 টাকে এলে, প্রত্যেকটা যে লেংথ আছে সেই লেংথটা মানে L/4 টাকে এলে ট্রান্সভার্ট করলেন। সো ন্যাচারালি আপনার স্ট্রেচিং যখন 4 টাইমস হচ্ছে লেংথটা, ক্রস সেকশনাল বিকামস 1/4, তাহলে নিউ রেজিস্ট্যান্স অফ দা ফিক্সড কত টাইম হবে? এটা অনেকে ভুল করে স্যার, এখানে নিউ রেজিস্ট্যান্স, কারণ ক্রস সেকশনালটা কিন্তু 16 টাইমস বেড়ে যাচ্ছে, সো এটা ভুললে হবে না, নিউ রেজিস্ট্যান্সটা কিন্তু সেক্ষেত্রে 16 টাইমস ইনক্রিজ করবে, 16 টাইমস। কেন রেজিস্ট্যান্সটা ইনক্রিজ করবে? বিকজ তার কারণটা হচ্ছে R ইজ ইকুয়াল টু রো ইনটু L/A। সো আপনার এই যে পার্টিকুলার পোর্শনে L/4 টা থেকে আপনি যখন L এ কনভার্ট করছেন প্রত্যেকটা পার্টকে, তাহলে নতুন রেজিস্ট্যান্স যেটা আছে সেই নতুন রেজিস্ট্যান্সটা কিন্তু 4 টাইমস বাড়বে না, ওটা 16 টাইমস বেড়ে যাবে। সো বেসিক্যালি নিউ রেজিস্ট্যান্সটা হয়ে যাবে প্রত্যেকটা পোর্শনের, মানে এইটা রেজিস্ট্যান্স হয়ে যাবে 64 ওহম, এটা হয়ে যাবে 64 ওহম, এটা হয়ে যাবে 64 ওহম, এটা হয়ে যাবে 64 ওহম। এটাই হচ্ছে কারিশমা। অর্থাৎ এই যে ফান্ডাটা আপনি ইউজ করেছেন এটাতে কোনো অসুবিধা নেই, এটা ঠিকই আছে। প্রবলেম ইজ, এখানে প্রবলেম একটাই, সেটা হচ্ছে এই যে আর এর ভ্যালুটা এটা কিন্তু 16 ওহম হবে না, এখানে এটা হয়ে যাবে 64 ওহম বাই 4, সো ইট কাম ডাউনস টু অ্যাকচুয়ালি 16 ওহম। স্যার এখানটা আমি বুঝতে পারলাম না, মানে লেফট সাইডে ইকুয়েশন। এটার ফান্ডাটা হচ্ছে, দেখ আমি স্টার্ট করেছিলাম কোথা থেকে, এই জায়গাটা থেকে। তো আমার যদি লেংথটা কত হয়েছে এখন, তো তুই যদি এরকম ভাবে দেখিস যে স্যার আমার L/4 তো লেংথ ছিল, মানে চারটে পার্টে ইকুয়ালি কেটেছিলেন, আপনার লেংথ ছিল L/4। এবার এটাকে আপনি স্ট্রেচ করেছেন, কতটা স্ট্রেচ করেছেন? L/4 টাকে L করেছেন, এই L/4 টাকে L করেছেন, এই তাহলে টোটাল লেংথটা কত হলো? টোটাল লেংথ হয়ে গেল আপনার এই সবকটা L মেলালে যেটা হয়, দ্যাট ইজ 4L। দিস ইজ ইওর টোটাল লেংথ। তাহলে আপনার ফার্স্টে লেংথ কত ছিল স্যার? ফার্স্টে লেংথ ছিল L, তার জন্য রেজিস্ট্যান্স কত ছিল স্যার? রেজিস্ট্যান্স ছিল 16 ওহম। এখন কত রেঞ্জ হয়েছে? 4L। তাহলে এবার ওই বলছে, তার মানে কি এই প্রত্যেকটা পার্টের 16 টাইমস করে যে বেড়ে যাওয়া ব্যাপারটা, কারণ এখন আপনার টোটাল লেংথটা হয়ে গেছে 4L। তো 4L যদি লেংথ হয় সেখানে কিন্তু 1/64, মানে বেসিক্যালি সেই হিসাবে দেখতে গেলে, কারণ এক একটা পার্ট, এই পার্টিকুলার পার্টটা 16 টাইমস বেড়ে গেছে, এটা 16, মানে প্রত্যেকটা অ্যাকচুয়ালি 4 টাইমস করে তুমি বাড়িয়েছো। সো ন্যাচারালি হোয়াট উইল হ্যাপেন ওভার হিয়ার, যে টোটাল যে লেংথটা সেটা স্যার এখন 4L হয়ে গেছে, আগে লেংথটা ছিল L, এখন লেংথটা হয়ে গেছে 4L। তাহলে এইটা হচ্ছে আমার টোটাল লেংথ এসে দাঁড়িয়েছে। কিন্তু ওরা বলছে এই প্রত্যেকটা পার্টকে তুমি কিভাবে জয়েন করিয়েছো না, প্যারালালি জয়েন করিয়েছো। তো প্যারালালি যদি জয়েন করো তাহলে ন্যাচারালি প্রত্যেকটার জন্য রেজিস্ট্যান্স আমি 1/R 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 এভাবে নিয়েছি, তাহলে 4/R এই পর্যন্ত বোঝা গেছে। একটা জিনিস যেটা বুঝতে অসুবিধা হতে পারে সেটা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা যেটা আছে সেই রেজিস্ট্যান্সটা আপনি 4L হিসাবে ট্রিট করছেন, 4 ইন্টু L। তো আগে একটা L এর জন্য আপনার 16 ছিল, এখন 4L আছে, তাহলে 4L এর জন্য হবে 4 ইন্টু 16, দ্যাট মিনস 64। তাকে ডিভাইডেড বাই 4 করছো, কারণ প্যারালালি তুমি অ্যাটাচ করেছো, সো 4 দিয়ে কেটে দাও, ইট কাম ডাউনস টু 16। সো আমার আর ইকুইভ্যালেন্ট যেটা আসবে সেটা হচ্ছে 16 আসবে। সো এইটা হচ্ছে আমার যে কোয়েশ্চেনসটা চেয়েছে যে হোয়াট ইজ দ্য টোটাল কম্বিনেশন, সো ইট কাম ডাউনস টু 16 ওহম। এটা অধিকাংশ ক্ষেত্রে যেটা ভুল করবে স্টুডেন্ট সেটা হচ্ছে 16/4 করবে, করে
4 ওহম লিখবে, সেটাই অর্কদীপও তাই করেছে, অধিকাংশ স্টুডেন্ট তাই করে। কারণ ওরা এটা বুঝতে পারছে না যে আমার টোটাল লেন্থটা যখন আমি চারটে ইকুয়াল পার্টসে কেটেছিলাম, এক একটা পার্টস ছিল L/4, কিন্তু প্রত্যেকটা পার্টসকে আমি স্ট্রেচ করেছি, স্ট্রেচ করে আমি লেন্থটাকে L এ নিয়ে গেছি। তো যখনই আমি L এ নিয়ে যাচ্ছি এক একটা পার্টসের আমার রেজিস্ট্যান্স এসে যাচ্ছে 16 ওহম সেই হিসাবে। কিন্তু আমি এখানে মজা হচ্ছে স্যার, টোটাল আমার রেজিস্ট্যান্স কিন্তু স্যার তাহলে কত আগে দেখে নিতে হবে, কারণ আমার টোটাল রেজিস্ট্যান্সটা একই থাকতো। তাহলে টোটাল রেজিস্ট্যান্স যদি আমি L প্লাস L প্লাস, তাহলে টোটাল লেন্থটা কত হচ্ছে, অ্যাকচুয়ালি লেন্থটা কত স্যার, অ্যাকচুয়াল লেন্থটা হবে 4L। সো নাও অরিজিনাল লেন্থ নাও ইট বিকামস এইটা 4L। তাহলে স্যার আগে ছিল L লেন্থ, তার জন্য রেজিস্ট্যান্স ছিল 16 ওহম, এখন হচ্ছে 4L, তার জন্য তো ন্যাচারালি রেজিস্ট্যান্স হবে 64 ওহম। সো নাও এই যে R টা আছে, সো দিস R উইল বি ফিল্ড আপ, এই R এর জায়গাগুলোকে আমাকে ফিল্ড আপ করতে হবে 64 দিয়ে, নট উইথ 16। এটাই হচ্ছে ফান্ডা, আর কোনো ফান্ডা নেই, জাস্ট এটাই হচ্ছে ফান্ডা, যে এই যে আর গুলো আপনি দেখতে পাচ্ছেন এই আরটা বেসিক্যালি এখন, কারণ এখন লেন্থটা কিন্তু স্যার 4L হয়ে গেছে, কারণ চারটে পার্টকে ফার্স্টে L/4 করে কেটেছিলেন, এবার এক একটা L/4 কে আপনি স্ট্রেচ করেছেন আপ টু L, তাহলে টোটাল লেন্থ হয়ে গেছে L প্লাস L প্লাস L প্লাস L 4L। তার মানে রেজিস্ট্যান্সটা আমার 16 ওহম আর নেই, এখন ওটা হয়ে গেছে 64 ওহম, এন্ড দ্যাট 64 ওহম ইজ কামিং ওভার হিয়ার। So if you just put this value over here, then you are going to get the R equivalent. এবার ওটা প্যারালালি কানেক্ট করেছেন, সো প্যারালালি কানেক্ট করলে জিনিসটা এরকম দাঁড়াবে। সো কম্বিনেশন করার পর যে রেজিস্ট্যান্সটা দাঁড়াবে দ্যাট ইজ 60। এবার মাথায় ঢুকলো ঋতব্রত? Yes, sir. তো এটা ছিল একটা প্রবলেমস। And now another problems which is given over here. ধরো 10 নম্বর, এটা হচ্ছে রিডিং অফ দ্য অ্যামিটার, এখানে A1 A2 আছে, সরো এখানে একটা 10 নম্বর অঙ্ক দিয়েছে, এখানে একটা অ্যামিটার আছে, এটা A3, এখানে 10 ওহম রেজিস্ট্যান্স আছে, এখানে 20 ওহম রেজিস্ট্যান্স আছে, আর এখানে A1 আছে, আর এখানে A2 আছে, এখানে 30 ওহম রেজিস্ট্যান্স আছে। যেটা বার করতে বলেছে যে রিডিং মানে 2.4 অ্যাম্পিয়ার যাচ্ছে, ইফ দ্য রিডিং অফ দ্য অ্যাম্পিয়ার A1 এর যে রিডিং সেটা হচ্ছে এখান দিয়ে রিডিংটা আসছে 2.4 অ্যাম্পিয়ার, এই রিডিংটা আসছে, এটা হচ্ছে A1 যে অ্যামিটারটা আছে তার রিডিং, মানে সোজা কথায় কারেন্ট এইটা দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 2.4 অ্যাম্পিয়ার। তাহলে আমাকে বার করতে বলেছে A2 এবং A3 রিডিং কত, খুব সোজা স্যার, ওই একই ফান্ডা আমরা ইউজ করব এই ভোল্টেজ ডিফারেন্সটা দিয়ে, অর্থাৎ এই পয়েন্টটা যদি স্যার x হয় আর এই পয়েন্টটা যদি y হয়, তাহলে আমি লিখতে পারি Vx মাইনাস Vy পটেনশিয়াল ডিফারেন্স, সেটা আমি এইখান দিয়ে বার করে ফেলতে পারি, সেটা হচ্ছে 2.4 ইনটু 20 ওহম, এটা লেখা যায়। আবার এটাও লেখা যায় স্যার Vx মাইনাস Vy, এটা হচ্ছে আপার পোরশন অফ দ্য সার্কিট, লোয়ার পোরশন অফ দ্য সার্কিট আমি কারেন্টটা জানি না স্যার, লিখলাম I2, মানে এখান দিয়ে আমি ধরে নিচ্ছি I2 কারেন্ট যাচ্ছে, আর এখান দিয়ে I1 যাচ্ছে, সেই I1 এর যে ভ্যালু স্যার, I1 এর ভ্যালুটা অলরেডি বলে দিয়েছে 2.4 অ্যাম্পিয়ার। সো এখানে নিলাম এটা ইনটু 30। সো দিস টু ইকুয়েশনস আমি সলভ করলি এরকম বেরিয়ে যাবে, তার মানে 1 ডিভাইডেড বাই 2 করে দাও, সো ইউ গেট দ্য ইকুয়েশন দ্যাট ইজ Vx মাইনাস Vy ডিভাইডেড বাই Vx মাইনাস Vy। সো এখানে তুমি পেলে 2.4 ইনটু 20 ডিভাইডেড বাই I2 ইনটু 30। সো এটা কেটে দিলে, সো এটা এসে গেল I2 ইনটু 30 ইজ ইকুয়াল টু 2.4 ইনটু 20, একটা 0 0 কেটে গেল। সো I2 এর ভ্যালু পেয়ে গেলে 2.4 ডিভাইডেড বাই 3, এখান থেকে কেটে দিলে 0.8 অ্যাম্পিয়ার। তার মানে I2 টা কাকে রিফ্লেক্ট করছে স্যার, I2 টা A2 টাকে রিফ্লেক্ট করছে, এই A2 যে অ্যামিটারটা আছে তাকে, তার মানে অ্যামিটার A2 রিডিং যেটা হবে তার রিডিং হবে 0.8 অ্যাম্পিয়ার। আর অ্যামিটার A3 যেটা আছে স্যার, এই A3 টা মানেই হচ্ছে দুটো কারেন্টকে অ্যাড করে দিন, মানে I1 প্লাস I2, তার মানে এখান থেকে 2.54 আছে আর এখান থেকে 0.8 আছে, দ্যাট মিন্স ইট কাম ডাউনস টু 3.2 অ্যাম্পিয়ার।
তার মানে এটার যে রিডিং মানে A3 যে রিডিং সেই A3 রিডিং হচ্ছে 3.2 অ্যাম্পিয়ার। এইভাবে আমরা প্রত্যেকটা অ্যামিটার বা এর রিডিং বার করতেও পারি। এটা তুমি অন্যভাবেও করতে পারতে, কিন্তু আমি রেজিস্ট্যান্সটাকে এইভাবে কেন ইউজ করলাম, কারণ আমার স্যার এখানে কোনো সেলের দেয়া নেই, ইএমএফ দেয়া নেই বা পোটেনশিয়াল ডিফারেন্স কিছু বলে দেওয়া নেই। সো দ্যাটস ওয়াই আমরা ভিএক্স ভিআই ধরে ওই জাংশনটা ধরে দিলাম। সো দুটো জাংশন পয়েন্ট দিয়ে আমরা এই পার্টিকুলার পয়েন্ট আর এই পার্টিকুলার পয়েন্টটাকে অ্যাসেস করলাম যে এই পয়েন্টটাকে এক্স ধরছি, এই পয়েন্টটাকে ওয়াই ধরছি। সো এইটা একটা পয়েন্ট নিচ্ছি, এইটা একটা পয়েন্ট, দুটোর মধ্যে দুভাবে মানে একটা উপরের সার্কিটটাকে আলাদা করে দেখলাম, সেটা হচ্ছে এই সাইড দিয়ে এই অংশটা, আর একটা নিচের সার্কিটটাকে আলাদা করে দেখলাম, সেটা এইটা করে আমরা দুটো ইকুয়েশন বানালাম, এটা একটা এটা একটা। সো এবার দুটোকে ডিভাইড করে আমি ওখান থেকে I2 পেয়ে গেলাম। I2 পেয়ে গেলেই যখনই আমি I2 টা পেয়ে যাচ্ছি, সো I2 মিন্স আমি I1 প্লাস I2 করলাম। সো ইউ গেট টু নো দা হোয়াট ইজ দা ভ্যালু অফ দা A3। A3 এর ভ্যালুটাও পেয়ে গেলাম, যে দুটো কারেন্ট ওখান দিয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা নরমালি অঙ্কগুলো করে থাকি। 14 নম্বরের অঙ্কটা পারবে এবার করতে মনে হয়, কারণ আগের দিনই এই টাইপের একটা এমসিকিউ টাইপের অঙ্ক ছিল, আমি দেখিয়ে দিয়েছিলাম। সো প্রবলেম নাম্বার 14 আমার মনে হয় পারবে। 16 খুবই ইজি আছে, জাস্ট মানে দেখেই করা যাবে, কোনো অসুবিধা নেই। তো বাকিগুলো মোটামুটি করতে পারবে, তো একটু ট্রাই করো, ট্রাই করলেই মোটামুটি নামিয়ে দিতে পারবে, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তো ইউ ক্যান সলভ দিস প্রবলেম, আই বিলিভ সো। ঠিক আছে, এবার 5টা থেকে আমার ক্লাস আছে, তো আমি একটা জাস্ট এইটাতে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে 16টা নরমালি এটা খুব একটা অসুবিধা না বলেছে। হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য পয়েন্ট এ এন্ড বি। তো এখানে একটা পয়েন্ট আছে এ, এখানে একটা পয়েন্ট আছে বি। সো দিস ইজ দ্য পয়েন্ট এ, দিস ইজ দ্য পয়েন্ট বি। তো তোমার এখানে একটা রেজিস্ট্যান্স আছে, দিস রেজিস্ট্যান্স ইজ 5k ওহম। 5k মানে 1k মিন্স 1000 ওহম। তো এখানে 20k আছে। সো এখানে নিচে নামলো, এখান দিয়ে 100k আছে, আর এখান দিয়ে 10k আছে। ওহো সরি, এখান দিয়ে 10k আছে। এবার ওরা যেটা বলেছে, হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য পয়েন্টস এ এন্ড বি। এ আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত। খালি একটা লাইন বলেছে, ইফ এ কারেন্ট 12 মিলিঅ্যাম্পিয়ার এক্সিস্ট ইন 5k, তার মানে 5k এইটার মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা হচ্ছে বেসিক্যালি কত না সেটাও বলে দিয়েছে, 12 মিলিঅ্যাম্পিয়ার। তার মানে কত অ্যাম্পিয়ার হচ্ছে, তার মানে 10⁻³ অ্যাম্পিয়ার, এইটা বলেছে। তো আমি স্যার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করলেই বের করে ফেলতে পারবো, কারণ এটা আমার মেন কারেন্ট আছে। তাহলে এই সার্কিটটাকে একটু রিনোভেট করে নাও। স্যার এটা হচ্ছে 5k ওহম, এই দুটো প্যারালালে আছে, দ্যাট মিন্স এটা হয়ে যাবে 20 ইনটু 10 ডিভাইডেড বাই 20 প্লাস 10, এত কে। সো আলটিমেটলি ইট কাম ডাউনস টু 30, উপরে হচ্ছে 20 ইনটু 10 কেটে গেল, সো ইট ইজ 20/3k ওহম। তার সাথে এইটা আর এইটা সিরিজে অ্যাটাচ আছে 5k, তার মানে তুমি লেখো এবার আর ইকুইভ্যালেন্ট যেটা বেরোবে সেটা হচ্ছে 5k প্লাস 100k আর তার সাথে 20/3k। সো এটা অ্যাড করে দাও, অ্যাড করলে এটা হয়ে যাবে 315, এটা হয়ে যাবে 300k আর এটা হয়ে যাবে 20k। সো ইট কাম ডাউনস টু অ্যাকচুয়ালি কত আসছে না, এটা টোটালটা করলে দেখা যাবে এটা আসবে 335k ডিভাইডেড বাই 3, এত ওহম। দিস ইজ ইওর আর ইকুইভ্যালেন্ট। এবার তুমি আর ইকুইভ্যালেন্ট পেয়ে গেছো, তুমি কারেন্টও জানো, বিকজ ইউ নো দ্য কারেন্ট, ইউ নো দ্য আর ইকুইভ্যালেন্ট। তাহলে তোমার ভোল্টেজ বার করা কোনো ব্যাপারই নয়, বিকজ দিস পয়েন্টের ভোল্টেজ তুমি ধরলে VA, দিস পয়েন্টের ভোল্টেজ ধরলে VB। সো দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে VA মাইনাস VB, মানে হচ্ছে I ইনটু R, আর ইকুইভ্যালেন্ট। সো I এর ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি 12 ইনটু 10⁻³ ইনটু R এর ভ্যালুটা হচ্ছে 335/3 ইনটু K, K মানে 1000, এত। তার মানে টোটালটা ভোল্টে চলে আসছে, এত ভোল্ট।
সো এবার এটা করলে 10 3 আর এটার সাথে এটা কেটে গেল, সো আলটিমেটলি এটা দিয়ে এটাকে কেটে দাও, তাহলে 4, সো 4 into 335, this much of volt. So that is the delta V, delta VAB. Delta VAB stands for the potential difference between the point A and B, that is the delta A. So this is the way you can find out these things. এইভাবে তুমি মোটামুটি অঙ্কগুলো করতে পারো। তো 14টা অবশ্যই করবে, 14 15 আর 12 13, 12 13টা অবশ্যই ইলেকট্রোম্যাগনেট থেকে আছে। আমি নেক্সট দিন ইলেকট্রোম্যাগনেট স্টার্ট করে দেবো। তো মোটামুটি এই অংশগুলো একটুখানি দেখে নিও, তাহলেই হবে। ঠিক আছে, এটাই বাকি ছিল সাবজেক্টিভ পোর্শনের প্রবলেমগুলো আমি দেখিয়ে দিলাম। চলো বাই। আমি রেকর্ডিং পাঠিয়ে দিচ্ছি, রেকর্ডিং দেখে নেবে।